এনএ চৌধুরীর ৮০ লাখ টাকা তার গাড়িতে পাওয়া গেল। এনএ চৌধুরী অ্যারেস্ট হলো না কেন? জামাতের জেলা আমির তিনি টাকা নিয়ে গেলেন এবং সে টাকা এখান থেকে এয়ারপোর্টে আপনারা জানেন স্ক্যানার আছে। এখানে ৫০-৬০ লক্ষ টাকা স্ক্যানারে কিন্তু স্পষ্ট দেখা যায় টাকা। এজন্য সে এখানে ডিক্লার দিয়েছেন এবং এখানে কাস্টমসে সে অনুমতি পত্র নিয়ে গেছেন। তো উনি যদি অন্যায় করে থাকে তাহলে ওনাকে ঢাকা এয়ারপোর্টে অ্যারেস্ট করা হলো না কেন? তাহলে ওনাকে কেন সেই সৈয়দপুর এয়ারপোর্টে ওনাকে ধরা হলো? এখানে ঢাকা এয়ারপোর্টের এখানে নির্বাহী পরিচালক তিনি বললেন যে না এটা তো অনুমোদিত। ওখানে যাওয়ার পরে ওখানে মব সৃষ্টি করে তারপর ওখানে জেলার যে এসপি আছেন তিনি আবার সাথে সাথে দেখলাম মিডিয়া স্টেটমেন্ট দিয়ে দিলেন এবং তাকে গ্রেপ্তার করার নামে তাকে হয়রানি করে লোকটাকে অসুস্থ করে দিলেন। আচ্ছা ওই এসপি শুনেছি নাকি উনি আওয়ামী লীগের আমলে ডিবি হারুনের সহযোগী ছিল ওখানকার এসপি। মানে এটা তো এখন অনেক সন্দেহ। একমত প্রথম কথাটায় যে হাড্ডাহাড্ডি লড়াই তো বিএনপির সাথে জামাতের, ওনার প্রশ্নটা আমিও একমত। তবে এই একমতটা ছিলাম কিছুদিন আগ পর্যন্ত, এই একমতটা এখন আর নেই। আমি না, এটা হাজারো মানে মানুষের কথা এবং বিভিন্ন মিডিয়ায় জরিপে প্রথম অনেক ব্যবধান ছিল, দিন যতই গড়িয়েছে এই ব্যবধানটা কমে একেবারে কাছাকাছি চলে আসছে। এখন এটা যদি আমি অস্বীকার করি করতে পারি, স্যার অস্বীকার করলে করতে পারে, বাট সেই রিপোর্ট গুলো তো আর মুছে যাবে না। আর আসলে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার কথাও ছিল। ১ বছর আগে আমরা যে সিনারি দেখেছিলাম বিএনপি জামাতের ভিতরে বা বিএনপির জনপ্রিয়তা, তাতে আসলে ওই সময় নির্বাচন হলে হাড্ডাহাড্ডি লড়াই হতো কিনা আমার সন্দেহ আছে। আমি তার সাথে সেই ক্ষেত্রে একমত। বাট দিস দ্য সিনারি অলরেডি চেঞ্জড। এটা উই হ্যাভ টু এগ্রিড, নো ডাউট। এভাবে কোনো সন্দেহ করে আর কোনো লাভ নাই, কারণ কয়েক ঘন্টা পরেই ফলাফল পাবো আমরা। সুতরাং এখন হাড্ডাহাড্ডি লড়াইয়ের ব্যাপারে জামাতের তাদের কিছু পলিটিক্সের কিছু কৌশল এবং বিএনপির কিছু ভুল, এই সব মিলে এই হাড্ডাহাড্ডি অবস্থানে দুজনের অবস্থানটা নিয়ে আসছে। এটার জন্য ক্রেডিটটা বিএনপিকেও দিতে হবে, জামাতকেও দিতে হবে। বিএনপিও মাশাআল্লাহ দিলে গত ১-১.৫ বছরে তারা তাদের জনসমর্থন কমানোর জন্য হেন কাজ নাই তারা করে নাই এবং সেইটা ঠিক রাখার জন্য তাদের সর্বোচ্চ কোরাম বা তাদের চেয়ারম্যান ৭,০০০-এর উপরে বিএনপি নেতাকর্মীদের বহিষ্কার করেও সেটা থামায় রাখতে পারে নাই। সে জনপ্রিয়তা ধস নেমেছেই। আর অন্যদিকে জামাত তারা কোনো ধরনের কোনো দখলবাজি, চাঁদাবাজি বা দুর্নীতিতে না জড়াইয়া বরং তারা ওয়েলফেয়ার পলিটিক্স এর ভিতরে সীমাবদ্ধ ছিল এবং মানুষকে তাদের ন্যায় নীতির কথা বলেই গেছে। এখন মানুষ আসলে আসলে একটা পরিবর্তন দেখতে চায়। একই সাথে বিএনপির তাদের সেই হারানো গৌরব সেইটা ফিরে পাবে কিনা কালকে সময়ে দেখা যাবে। সুতরাং হাড্ডাহাড্ডি লড়াই আমরা বলি আর না বলি, আপনি এগ্রি করেন বা না করেন, আমাদের এখানে মেহমান যারা আছেন মানে অতিথিবৃন্দ করেন বা না করেন, সেটা এখন সিনারি দেখা যায়। কারণ সারা দেশে যেভাবে ২ দলের কর্মীদের ভিতর উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে যেরকম আমি সন্ধ্যা থেকে যেভাবে সারা দেশ থেকে ব্যক্তিগতভাবে রিপোর্ট পাচ্ছি, তাতে হাড্ডাহাড্ডি আপনি 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 আমি যদি আমিও বলি যে না হাড্ডাহাড্ডি হবে না, এটা বাস্তবে ফিল্ডের এর কোনো সম্পর্ক নাই। ফিল্ডে হাড্ডাহাড্ডির চেয়েও যদি বড় কিছু থাকে সেই ঘটনা ঘটছে এবং সেখানে প্রশাসন রীতিমতো মানে ধরাশয়ী, মানে প্রশাসন অস্থির হয়ে গেছে, মানে এটাকে নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করতে গিয়ে। এতদিন একরকমের সিনারি ছিল, আজকের সিনারিটা আবার একটু ভিন্ন রকম হয়ে গেছে এবং সেখানে বিভিন্ন ধরনের শঙ্কাও দেখা দিচ্ছে। টাকার ব্যাপারটা যেমন বললেন যে আমি একটু এটা আপনাদের মাধ্যমে মনির ভাই আপনার মাধ্যমে এই মিডিয়ার মাধ্যমে আমি একটু জানতে চাই যে এই নির্বাচন কমিশনের কাছে যে আচ্ছা টাকা কি অবৈধ নাকি? টাকা পরিশোধ করা কি অবৈধ? মানে আমি একটা অবাক করে দেখলাম নির্বাচন কমিশনেরও মানে এখানে একেবারে তারা এমন একটা রোল প্লে করছে, ভাবখানা এরকম যে টাকা নির্বাচনে ব্যবহার করা যাবে না। তো ভালো কথা। তাহলে আপনারা বলে যে বিকাশ কন্ট্রোল করা হয়েছে, ক্যাশ টাকা দেখছি যে ১০-২০ হাজার টাকা পেয়েছে তাদেরকে মব সৃষ্টি করে তাদেরকে মানে পুলিশের বা প্রশাসনের আসার আগেই তাদেরকে বিভিন্ন রকম টর্চার করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। মানে আমি বুঝতে পারছি না নির্বাচন কমিশন কি নির্বাচনের টাকা খরচ করা কি নিষেধ করেছে? তাহলে নির্বাচন কমিশন সব ব্যবস্থা করত, প্রচার ব্যবস্থা করত, তারা সবকিছু করত যে কোন প্রার্থী ৳১ খরচ করে এজেন্টের টাকাও আমরা দিব। একটা এজেন্ট সারাদিন পরিশ্রম করবে, তার আপ্যায়নের টাকা নির্বাচন কমিশন দিত। যেমনটা তাদের পুলিং অফিসারকে দেয়, প্রিজাইডিং অফিসারকে দেয়। তাহলে দলীয় প্রার্থী তাদের যে এজেন্ট তাদের খরচও দিয়ে দিত। তাহলে দেখতাম যে কেন টাকা নিয়েছে।
এটা তো বৈধ। নির্বাচন কমিশনের 10 টাকা না 12 টাকা পার হেড প্রতি ভোটারের একটা খরচের অনুমোদনই দেওয়া আছে। তাতে তো এভারেজে 4.5 লক্ষ ভোটার এক একটা মানে আসনে, তা 10 টাকা হিসাব করলে তো সেখানেই তো 45 লক্ষ টাকা। সেখানে 2 লক্ষ টাকা কোন এজেন্টের হাতে পেলে কেন তাকে অ্যারেস্ট করা হচ্ছে? মানে কি অবাক করা বাংলাদেশে। এবং সেটা নিয়ে আবার দেখছি যে সেখানে ম্যাজিস্ট্রেট আবার তাদেরকে শাস্তি দিচ্ছে। তারা কি ন্যায় বিচার করছে? মানে কি আজব, মানে আমাদের, মানে আমরা আছি। মানে এটা তো একটু স্ববিরোধী অবস্থা নির্বাচন কমিশনের। ভাই, বাংলাদেশে তো একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোটি টাকা খরচ হয় এখন। তাহলে একটা সংসদ নির্বাচনে 2-4 কোটি টাকা খরচ হবে, এটা কি মুখে আপনি না বললেও এটা কি অবাস্তব? আমরা যে জানি না যে একটা নির্বাচন কমিশনে একটা এমপি ইলেকশনে কত টাকা খরচ হয়? তাহলে সেই টাকাগুলো তো কোনো না কোনো হাত দিয়েই তো লেনদেন হবে। এবং ক্যাশ টাকা কত টাকা ক্যারি করা যাবে, কত টাকা ক্যারি করা যাবে না, সেটা নির্বাচন কমিশন কোন সার্কুলার মাধ্যমে সেটা প্রকাশ করেছে? মানে আমি কি বলবো, নির্বাচন কমিশনার থেকে জনাব নাসিরউদ্দিন, নির্বাচন কমিশনার থেকে কিন্তু ইসি জাহাঙ্গীর তিনি বলেছেন যে শুধু 50 লক্ষ বা 1 কোটি নয়, বৈধ হলে 5 কোটি টাকাও ক্যারি করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। নির্বাচন কমিশন থেকে এটা অলরেডি সেটা বলা হয়েছে। দেখেন, কিন্তু বিষয়টা ঠাকুরগাঁও আপনি জেলা, যেটা বলেন যে টাকাটা অবৈধ কিনা, কিন্তু একজন ভোটারকে ভোট দেওয়ার বিনিময়ে টাকা দেওয়া বা তার থেকে টাকা দিয়ে ভোট কেনা, সেটা কি অবৈধ না? রাইট, সেটা তো রাইট, সঠিক বলেছেন। আচ্ছা, তাহলে বলেন তো, এই যে ঢাকা এয়ারপোর্ট থেকে বিমানে সৈয়দপুর এয়ারপোর্ট গেলেন, ঠাকুরগাঁও ওখানকার মানে জামাতের জেলা আমির, তিনি টাকা নিয়ে গেলেন এবং সে টাকা এখান থেকে এয়ারপোর্টে, আপনারা জানেন স্ক্যানার আছে এখানে, 50-60 লক্ষ টাকা স্ক্যানারে কিন্তু স্পষ্ট দেখা যায় টাকা। এই জন্য সে এখানে ডিক্লার দিয়েছেন এবং এখানে কাস্টমসে সে অনুমতি পত্র নিয়ে গেছেন। তো উনি যদি অন্যায় করে থাকে তাহলে ওনাকে ঢাকা এয়ারপোর্টে অ্যারেস্ট করা হলো না কেন? তাহলে ওনাকে কেন সে সৈয়দপুর এয়ারপোর্টে ওনাকে ধরা হলো? এখানে ঢাকা এয়ারপোর্টের এখানে নির্বাহী পরিচালক তিনি বললেন যে না, এটা তো অনুমোদিত। ওখানে যাওয়ার পরে ওখানে মব সৃষ্টি করে তারপর ওখানে জেলার যে এসপি আছেন তিনি আবার সাথে সাথে দেখলাম মিডিয়া স্টেটমেন্ট দিয়ে দিলেন এবং তাকে গ্রেপ্তার করার নামে তাকে হয়রানি করে লোকটাকে অসুস্থ করে দিলেন। আচ্ছা, আপনি যেটা বললেন মনির ভাই যে টাকা বিতরণ করা অবৈধ, অর্থাৎ ভোটারদের দেওয়া, তা উনি কি সৈয়দপুর এয়ারপোর্টে বসে কি টাকা বিতরণ করতেছিল? টাকা তো ব্যাগের ভিতরে ছিল, আমরা তো ভিডিও দেখেছি। তাহলে তো বিতরণ অবস্থা ওনাকে অ্যারেস্ট করা হয় নাই। ওই টাকাটা ওনার ব্যক্তিগত না, বৈধ না অবৈধ, তার আগে এটাতে মিডিয়া ট্রায়াল এবং ওনাকে গ্রেপ্তারের এই ধরনের নাটক কেন করা হলো প্রশাসনের কাছে আমরা জানতে চাই। ওই এসপি শুনেছি নাকি উনি আওয়ামী লীগের আমলে ডিবি হারুনের সহযোগী ছিল ওখানকার এসপি। মানে এটা তো এখন অনেক সন্দেহের উপদ্রব দিচ্ছে। এরপরে আসেন কুমিল্লায় একজন 2 লক্ষ টাকা তাকে অ্যারেস্ট করা হলো, অথচ লক্ষ্মীপুরে বিএনপির এক নেতার কাছ থেকে 15 লক্ষ টাকা পেয়েও তাকে ছেড়ে দেওয়া হলো, অথচ 2 লক্ষ টাকা পেয়ে তাকে অ্যারেস্ট করা হলো। এনি চৌধুরীর 80 লাখ টাকা তার গাড়িতে পাওয়া গেল, এনি চৌধুরী অ্যারেস্ট হলো না কেন? তারপরে আমার নিজ এলাকা, আমি বলি পটুয়াখালীর মির্জাগঞ্জে, সেখানে একটা লোকের কাছ থেকে নাকি 10,750 টাকা পাওয়া গেছে, যদিও সেই লোক বলছে যে না ওই 10,000 আমার না, ওইটা ওরাই আমার পকেটে ঢুকাই দিচ্ছে। আমার পকেটে ছিল 750 টাকা, ধরে নিলাম 10,750 টাকাই। আচ্ছা বলেন তো, 10,750 টাকা এটা কি অনেক বড় কোন, এই টাকা দিয়ে কি ভোট কেনা যায়? আর পোলিং এ আপনি জানেন প্রত্যেকটা সেন্টারে পোলিং এজেন্ট থাকে, প্রত্যেকটা বড় দলের 20-25 জন এজেন্ট থাকে, তাদের কর্মীরা থাকে, তাদের আপ্যায়নের কালকে একটা ব্যবস্থা থাকবে। আমার কাছে আপনি অস্বীকার করবেন কিভাবে? আপনার নিজের এলাকায় খবর নেন, প্রত্যেকটা সেন্টারে অন্তত 30-40 হাজার টাকা প্রত্যেকটা প্রার্থী দেয়। এটা খরচ দিতেই হয় এবং এটা একেবারে সম্পূর্ণ অবৈধ বলা যাবে না। তো যদি 30,000 টাকা করেও দেয়, এক একটা আসনে প্রায় 200 সেন্টার থাকে এভারেজে, তা 200 ইন্টু হলো 30,000, তাহলে 60 লক্ষ টাকা লাগবে কালকে। এই টাকাটা তাহলে ক্যারি করবে না তো কিভাবে দিবে? এটা কি হাওয়ার মাধ্যমে দিবে? বিকাশও তো বন্ধ। তাহলে আপনি এটা নিষেধ করে দিতেন। মানে কি অবাস্তব, মানে এবং সেগুলো আবার ম্যাজিস্ট্রেট গুণ আবার দেখতেছি অ্যাকশন নিচ্ছে, 2-1টা নিচ্ছে এবং ম্যাক্সিমামই ছেড়ে দিচ্ছে। বাই দিস টাইম মিডিয়া ট্রায়াল হচ্ছে, মিডিয়া কি বিক্রি হয়ে গেল কিনা জানি না। সেটা সময় হলেই আমরা হয়তো জানতে পারবো। কিন্তু এগুলো বন্ধ করতে হবে। এগুলা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়, নির্বাচনের আগের দিনে এই ধরনের সারা দেশে এই দৃশ্য আমরা দেখবো, এতদিনে এই ধরনের চিত্র আমরা দেখি নাই। আমরা আজকে আশাহত, এতদিন কি দেখলাম আর আজকে আমরা কি দেখছি সারা দেশে। এবং এই তাদের উপর তো ফিজিক্যাল টর্চার করার কোনো সুযোগ নেই। সেটা কেন করা হলো? কোন আইনে? প্রশাসনের লোকদের 2 ঘন্টা 3 ঘন্টা লাগছে সে স্পটে যেতে।
এখন তো রাস্তাঘাট সব জায়গায় ভালো, ওনারা ফোন ধরেন না, অনেক অভিযোগ এগুলো। তো এগুলো যদি ঠিক না করা হয়, এই নির্বাচন নিয়ে সংশয়, এই নির্বাচনের সুস্থতা নিয়ে, সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন থেকেই যাবে। এই নির্বাচন নিয়ে আমরা আগেও কথা বলেছি, নির্বাচন কমিশন নিয়ে। এই নির্বাচনের প্রশ্ন রয়ে গেছে তাদের নিরপেক্ষতা নিয়ে। বারবার একটা দল থেকে তাদের তাদেরকে করা হয়েছে, নোটিশ করা হয়েছে। আর একটা দল দেখলাম যে তারা সবসময় দেখলাম যে নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনের উপরে খুবই খুশি, খুবই স্যাটিসফাইড। এই এক দলের স্যাটিসফাইড, আর এক দলের টোটালি ডিসস্যাটিসফ্যাকশন, এইটা তো সমন্বয় নির্বাচন কমিশন করতে পারেনি। এই আমি বলবো যে নির্বাচন কমিশনের, আমি জানি না তাদের পরিণতি আগের নির্বাচন কমিশন গুলোর মতোই হবে কিনা। হয়তো যারা জিতে আসবে তারা তাদের শেল্টার দিবে, কিন্তু আন্দোলনের কিন্তু রক্তের দাগ শুকায় নাই। ছাত্র জনতা এখনো কিন্তু সেই তারাই রয়েছে জীবিত। 1500 না হয় মারা গেছে, বাকিরা তো জীবিত আছে। আমরা আগামীতে বাংলাদেশে আবার ওইরকম আন্দোলন দেখতে চাই না। আমরা বাংলাদেশে এই সুষ্ঠু যদি নির্বাচন কালকে না হয়, তাহলে যে পরিণতি হবে সেটা আমরা দেখতে চাই না। আর মৃত্যু দেখতে চাই না, আবার অভ্যুত্থান দেখতে চাই না, আবার শত শত লোকের মৃত্যু, গুলি, এগুলো দেখতে চাই না। পুলিশকে আবার আমরা একটা দলীয় বাহিনী হিসেবে দেখতে চাই না। সুতরাং সেইটার জন্য সুষ্ঠু নির্বাচন অত্যন্ত জরুরি, 1000% জরুরি। কিন্তু সেটা যদি নির্বাচন কমিশন দিতে ব্যর্থ হয়, তাহলে দায়ভার নির্বাচন কমিশনকে নিতে হবে। এটা আমরা জনগণ হিসেবে, সাধারণ মানুষ হিসেবে আমরা এই হুঁশিয়ারি তাদেরকে দিতেই পারি। আমরা আশা করব রাতারাতির ভিতরে প্রশাসন শক্ত অবস্থান নিবে, আর মিডিয়ারও এ ব্যাপারে দায়িত্বপূর্ণ তাদের অবস্থান, মানে তাদের সংবাদ পরিবেশন করতে হবে। যাচাই বাছাই না করেই কোনো একটা পক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন করা উচিত নয়। ধন্যবাদ।